নির্জন থাকে, চুপচাপ থাকে এলাকাটা, একটা ফিল নেওয়া যায়। বাট এখানে সেই ফিলটা নেওয়ার মতো জায়গা নেই। দ্বিতীয় কথা, লোকজন চিল্লামিল্লি হইচই, এখানে একটা বিরক্ত বোধ হচ্ছে। পাহাড় সব থেকে বেস্ট জায়গা। এই দেখো অক্টোপাস বিক্রি হচ্ছে, তেমন বড় সাইজের নয়, মিডিয়াম সাইজের। হ্যাঁ, এই জায়গাটা এই জায়গায় অতটা মানে অতটা ভিড় নেই, সেটা না, এখানে সেটা এখানে কম সেইটা আছে, না, একটু কম চুপচাপ আছে, আর জায়গার ক্লিয়ারিটিও হচ্ছে ভালো। এত লোকজন দেখে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক, তাই যত তাড়াতাড়ি পারি এই এত ঘিঞ্জি থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো। হাই ফ্রেন্ড, আই এম মনোজ and this is Manoj Halwadar vlog. You are watching my moto vlogging channel. আজকে আমাদের এই দীঘা ট্যুরের সেকেন্ড ডে। ফার্স্ট ভিডিও উপরের লিংক থেকে দেখতে পারো। আজকে আমরা গোটা দীঘাটাকে এক্সপ্লোর করব। আমি রয়েছি আর ভাই রয়েছে, আমরা দুজন এখন যাব। ঠিক আছে, তো আমরা আজকে দীঘা হোটেল থেকে বেরিয়ে নিউ দীঘা বিচ যাব, ওখান থেকে মোহনা যাব, মোহনা থেকে শঙ্করপুর, তাজপুর, তারপর মন্দারমণি, এগুলোতে যাব। মন্দারমণি হয়ে মোস্ট প্রবলি বেরিয়ে যাব। মন্দারমণি এখান থেকে 30 কিলোমিটার মতন। ওয়েদার বেশ এখন ভালোই আছে, পরে কি হবে জানি না। তা চলো তাহলে একদম শুরু থেকে শুরু করি। দীঘাতে সকাল হলো, এই ঘুম থেকে সবে উঠলাম। এখন একটু ফ্রেশ হয়ে এই নিউ দীঘা বিচের দিকে যাব। তারপর এখানে ওই জগন্নাথ দেবের মন্দির রয়েছে, ওই মন্দিরটাতে যাব। আজই এই দীঘা থেকে বেরিয়ে পড়বো। এই সন্ধ্যের দিকে বেরোবো। দুপুরবেলার দিকে যা ভীষণ রোদ, অত রোদে বাইক চালানো ভীষণ মুশকিলের ব্যাপার। ওই জগন্নাথ দেবের মন্দির, তারপরে মোহনা হয়ে ওই মন্দারমণি হয়ে বেরিয়ে যাব। ঘরে তো এসি চলছে, গরম কিছু লাগছে না, কিন্তু বাইরে ভীষণ গরম, এত হিউমিডিটি, বাইরে কাটানো খুব মুশকিলের ব্যাপার। তুই তো একদম আর অলরেডি দিকে কেমন কাটাচ্ছিস বল? ভালো, সকাল তো হলো, দেখা যাক, বেরিয়ে খাওয়া দাওয়া করি, সমুদ্রের দিকে যাই, চলো দিয়ে দেখা যাক কেমন এনজয় হয়। এই হোটেল থেকে বেরিয়ে এসে তারপর এখানে একটা দোকানে বসে সকালে লুচি খাচ্ছি। লুচি খেয়ে এদিকে সি বিচের ওই দিকটাতে যাবো। এত সকালে বিচে নামতে দেবে না, আর চান করারও অতটা ইচ্ছে নেই। কি বলি, চান করবি? ইচ্ছা আছে তো, দেখা যাক কত কি হয়। এখন ওই নিউ দীঘা সি বিচের দিকে যাচ্ছি। ওই হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তো এখন তো বোধহয় চান করতে দেবে না, 10টা সাড়ে 10টার পর নামতে দেবে। দেখো নিউ দীঘাতে লোকজন পিল করছে। সমুদ্র পাহাড় সেসব একটু শান্তির জায়গা, তার বদলে এত লোকজন দেখে ভালো লাগে। এখানে বাচ্চাদের রাইডিং করার ব্যবস্থা রয়েছে, প্রচুর ডাবের দোকান রয়েছে। এই যে নিউ দীঘা বিচ, এখনো সমুদ্রে কেউ নামেনি, সবাই বিচের ধার দিয়ে বসে আছে। বিচের ধারের হাওয়া খুব যে আরামের তা নয়, প্যাচ পেচে ঘাম হয়। আবার আমার তো অতটা ভালো লাগে না, কিন্তু ভিউ দারুণ। এখন জোয়ারের সময়, ভাটার সময় নামতে দেবে। এখন এইখান থেকে বেরিয়ে যাব। এখন এই জলও প্রচুর পরিমাণে বাড়ছে, এই পাথরগুলো পর্যন্ত জল চলে এসছে। এরপরে মোটামুটি 10টা সাড়ে 10টার পরে এই জলটা আরও অনেক দূরে চলে যায়, তখন চান করতে যায়। এই বল, দীঘার বিচ কেমন লাগছে? আমাদের সব থেকে ট্যুর, যেটা আমার লাইফে ফার্স্ট ট্যুর ছিল, সিকিম। সিকিমের পাহাড়ে পর্বত আলাদা একটা মজা, যে নির্জন থাকে, চুপচাপ থাকে এলাকাটা, একটা ফিল নেওয়া যায়। বাট এখানে সেই ফিলটা নেওয়ার মতো জায়গা নেই। দ্বিতীয় কথা, লোকজন চিল্লামিল্লি হইচই, এখানে একটা বিরক্ত বোধ হচ্ছে। পাহাড়ি এলাকা হবে, চুপচাপ জায়গা, নির্জন, আলাদা একটা ফিল্ড। সো আমার থেকে মনে হয় সমুদ্র আসা ভালো, এনজয় পরিবারের লোকের সাথে এনজয় করলাম 1-2 দিন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি একাকিত্বভাবে যদি কোথাও যেতে চাও, আমি বলে পাহাড়ি এলাকা বেস্ট। আর পাহাড় তো পাহাড়ই হয়, ওই জায়গায় আবহাওয়াটাই অন্যরকম। এখানকার আবহাওয়া অন্যরকম, ওখানকার আবহাওয়া অন্যরকম। নিউ দীঘা বিচ থেকে আসার পর হোটেল থেকে বের হলাম। এখন দীঘার জগন্নাথ ধাম যাব। ওই জগন্নাথের মন্দির কোন দিকে? ওই জগন্নাথ ধাম মন্দিরটা কোন দিকে দাদা? এদিকে এদিকে তো, আচ্ছা এদিকে যেতে হবে না? চলো। হোটেলের কাছেই পুরীর জগন্নাথ ধামের মতন এই
দীঘার জগন্নাথ ধাম। এটা 13 এপ্রিল 2025 উদ্বোধন হয়েছে। এখানে অনেকগুলো নাকি মন্দির আছে, তা সবথেকে যেটা উঁচু সেটা 213 ফুট হাইট নাকি। যাই হোক, গিয়ে দেখা যাবে। জগন্নাথ ধাম এখানে এসেছি, এখন ভেতরে ঢুকছি না, অত ঢোকার মতন ইচ্ছা এখন নেই। এখন এই দেখো এইদিকে, এই হচ্ছে জগন্নাথ ধাম, এই পেছনে হচ্ছে জগন্নাথ ধাম। ওই যে ওইখানে টিকিট কাটতে হবে, তারপর লাইন দিয়ে ঢুকতে হবে। অত ভিড় দেখে আর ভিতরে ঢুকলাম না। আর ভীষণ গরম, এত গরমে লাইনে দাঁড়ানো মুশকিলের ব্যাপার। আমার বাইক এখানে পার্ক করে রেখেছি, সবাই গাড়ি এই রাস্তার পার দিয়েই পার্ক করে রেখেছে। এখন এখান থেকে ওই মোহনা যাব। এই জগন্নাথ ধাম দেখা হয়ে গেল, এখন ওই মোহনাতে যাব। মোহনাতে একটু সময় কাটাবো, সময় কাটিয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো, তারপরে মন্দারমণির দিকে যাব। দেখতো গাড়িটা পেছনে লাগছে নাকি। মোহনা এখান থেকে 4 কিলোমিটার, সবই কাছাকাছি, খুব একটা দূরে কোনোটাই নয়। মোহনা থেকে মন্দারমণি ওইটা অনেকটা ডিস্টেন্স, ওটা প্রায় 20-25 কিলোমিটার মতন হবে। এই যে এইটা দিয়েও এন্ট্রি করা যায়, এইটাই মেইন এন্ট্রি। এই যে লাইন দিতে হবে, লাইন দিয়ে ঢুকতে হবে জগন্নাথ ধাম। ওল্ড দীঘা হয়ে মোহনা যেতে হবে। তা এই নিউ দীঘা, ওল্ড দীঘা এই জায়গাগুলো ভীষণ ঘিঞ্জি, যেমন ট্রাফিক তেমনি লোকজন। তাই ভাই যেমন বলছিল ভীষণ লোকজন, এত লোকজন দেখে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। তাই যত তাড়াতাড়ি পারি এই এত ঘিঞ্জি থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো। এটা ওল্ড দীঘা, এখানেও বিচ রয়েছে, কিন্তু এখানে লোকজন আরও বেশি। অরিজিনাল দীঘা শহর এটাই, নিউ দীঘা পরে বানানো হয়েছে। ওল্ড দীঘা বিচটা একটু অন্যরকম। ওল্ড দীঘার বিচটা ম্যাক্সিমামটাই কংক্রিটের, একটুখানি জায়গা আছে ওপেন করা। তা নিউ দীঘার বিচটাই ওল্ড দীঘার থেকে ভালো। ওই বিকেলবেলার দিকে কেনাকাটা করা বা ঘোরার জন্য ওল্ড দীঘা বিচটাই ভালো, কিন্তু ভীষণ ভিড়। যাদের ভিড় অত ভালো লাগে না তাদের এই ওল্ড দীঘা নিউ দীঘা না আসাই ভালো। ওয়াও, হোয়াট এ বিচ ভিউ, দারুণ বিচ দেখা যাচ্ছে। এটা ওল্ড দীঘার মধ্যেই পড়ছে। এই দিকটাতে লোকজন অতটা নেই, একটু নিরিবিলি বিচ, মানে এইরকম একটু নিরিবিলি জায়গায় দরকার। অত ঘিঞ্জি এলাকা দেখেই বিরক্ত লাগছিল। এখানে একটু দাঁড়াই। ওয়াও, হোয়াট এ ভিউ, ঢেউগুলো দেখো কীরকম আসছে। ওরে বাপরে বাপ, কত বড় বড় ঢেউ দেখো। আর এখানে পুরো পাড়টাই কংক্রিট করা, ওপেন বিচ এখানে নেই। ওপেন বিচ সেই নিউ দীঘাতেই ছিল। এখান থেকে এখন চলে যাব বিচের ধারে। এইরকম নিরিবিলি জায়গায় বসে থাকতে কার না ভালো লাগে। এখান থেকে এখন মোহনা যাব। চল রে চল। ওল্ড দীঘা বা নিউ দীঘাতে না বসে এই মোহনা আর ওল্ড দীঘার মধ্যে এই সমস্ত জায়গাগুলোতে বিকেলবেলা বসা যায়, খুব নিরিবিলি, বেশ শান্তিতে সময় কাটানো যায়।
এই মোহনা চলে এসেছি, এটা মোহনা। অ্যাকচুয়ালি চম্পা নদী এখানে বঙ্গোপসাগরে এসে মিশেছে। এটা একটা বড় ফিশ মার্কেটও বটে। সানসেট সানরাইজ এখান থেকে দারুণ দেখা যায়। আগে বাইকটাকে রাখতে হবে, বাইকটা কোথায় রাখা যায় দেখি। এই তো হয়ে গেছি, এখানে এই বাইকটাকে রাখবো। এটা মাছের বাজার, বড় সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে। কত করে ইলিশ? 300 কত করে এটা? এটা 450 টাকা দাম চলছে। স্মেলটা নেই। দেখো কত বড় বড় ইলিশ মাছ, এগুলো সব শুকনো মাছ, ভীষণ পচা মাছের গন্ধ। এই দেখো কাঁকড়া, আরো অনেক রকমের মাছ রয়েছে। এই রুই মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে। এই দেখো পমফ্রেট, পমফ্রেট পরিষ্কার করছে। পমফ্রেটগুলোর সাইজও বেশ ভালোই। এই দেখো অক্টোপাস, অক্টোপাস বিক্রি হচ্ছে। তেমন বড় সাইজের নয়, মিডিয়াম সাইজের। তারপরে চিংড়ি মাছ রয়েছে, সব লবস্টার, লবস্টার রয়েছে গিয়ে ভোলা। তাই এখান দিয়ে আরো ভিতরের দিকে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এই রাস্তাটার সাইড দিয়েও দোকান রয়েছে। এখানেও দেখো প্রচুর শুকনো মাছ, আর যা গন্ধ, ভীষণ বিশ্রী গন্ধ। এত পচা মাছের গন্ধ, বাপরে বাপ কি গন্ধ। আরো অনেকটা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ঢেউ দিচ্ছে খুব, সেজন্য জুতো ভিজে যেতে পারে, সেজন্য আর ভেতরে বেশি যাব না। ওই যে ওইগুলো মাছ ধরার ট্রলার, ওই ট্রলারে মাছ ধরে নিয়ে আসছে। এখন মোহনা থেকে চলে যাচ্ছি, ওই মন্দারমণির দিকে যাব। শঙ্করপুর, তাজপুর হয়ে যেতে হবে। এই যে এটা মন্দারমণি যাওয়ার রাস্তা। মন্দারমণি 20 কিলোমিটার, শঙ্করপুর 6 কিলোমিটার। এই দিকটায় আমরা আর আসবো না। মন্দারমণি দিয়ে কাথি যাওয়ার রাস্তা রয়েছে, কাথি দিয়ে বেরিয়ে যাব। এখানকার জায়গাগুলো দেখো দারুণ, পাশ দিয়ে সব বসার জায়গা রয়েছে। এগুলো সব মাছের ভেরি, অনেক নালা রয়েছে। জোয়ারের সময় এই নালাগুলো দিয়ে জল পুকুরগুলোতে ঢোকানো হয়, আর তারপর মাছ চাষ করা হয়। এখানে দেখো আওয়ার বিচ। দীঘার অ্যাকচুয়ালি দীঘার সারাউন্ডিং সমস্ত জায়গাগুলোতেই বিচের ধার দিয়ে রাস্তা। এখানে আবার একটু দাঁড়াবো। সামনে শঙ্করপুর, আকাশে মেঘও রয়েছে। শঙ্করপুর যাওয়ার আগে এখানে রাস্তার পাশে আবার দাঁড়ালাম। তা ওই দীঘা সাইডের ওই দিকটার থেকে এই শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এই সাইডটা অনেক বেটার। ভিজি নেই অত, একদম এই দিকটায় অনেক বেশ ফাঁকা ফাঁকা। তো বৃষ্টি আসবে খুব, ওইদিকে দেখো কীরকম মেঘ করেছে। দেখো, যাই হোক, বৃষ্টি আসলে তো কিছু করার নেই। বৃষ্টি অলরেডি 2-4 ফোঁটা করে পড়ছে। বৃষ্টি তো ভালোই পড়ছে, বৃষ্টিতে ভিজে গেলাম। কোথাও দাঁড়াতে হবে, কোথায় দাঁড়াই, দাঁড়ানোর জায়গায় তো দেখছি না। রেনকোট পরতে হবে। এখানে কোথায় দাঁড়াবা? হ্যাঁ, দাঁড়ানোর জায়গা নেই, বেরিয়ে চলো। গাড়িগুলো যা করছে না, ওই তো ওইখানে ওই দোকানটায় গিয়ে দাঁড়াবো। ট্যাঙ্ক ব্যাগটা ঢাকা দিয়ে দে। আর রেনকোট বের করতে হবে না, এই বৃষ্টি কমে যাবে। একটু দাঁড়াই, দেখ কমে যাবে। দেখো বৃষ্টি কীরকম পড়ছে। বৃষ্টিটা একটু কমলো, তা ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে। যা গরম ছিল, এখন যাব শঙ্করপুর, তারপর তাজপুর, তারপর মন্দারমণি। ডান দিকে যেতে হবে, ডান দিকে শঙ্করপুর। সব মাছের ভেরি। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. একটু আগে এখানটায় একটু দাঁড়িয়েছি, পেছনে এখানটায় একটা ব্রিজ রয়েছে, কতগুলো স্ট্যাচু রয়েছে। আর এইদিকে দেখো, এই যে এগুলো সব ম্যানগ্রোভ গাছ। এই ম্যানগ্রোভ গাছগুলো এরা লাগিয়েছে যাতে মানে কি মাটিটা না চলে যায়, সেই জন্য
এই সব এখানে যা ম্যানগ্রোভগুলো দেখছো এগুলো সবই লাগানো, সমুদ্রে যখন জোয়ার আসে তখন যাতে ধুয়ে না চলে যায় সেই জন্য। এই শঙ্করপুর বিচের দিকে যাচ্ছি। ওয়েদারটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর। তাজপুর 6 কিলোমিটার, শঙ্করপুর ফিশিং হারবার, মানে আমাদের লেফটে যেতে হবে। ওই শঙ্করপুর বিচ এইদিকে, শঙ্করপুর বিচ এইদিকে। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ওদিকে যে রাস্তাটায় ঢুকলাম ওটা শঙ্করপুর মৎস্য কেন্দ্র, আর এইটা শঙ্করপুর বিচের দিকে যাওয়ার রাস্তা। মানে আমাদের না ভাঙলেই ভালো হতো। শঙ্করপুর বিচে চলে এসেছি, এখানে বাইক রেখে বিচের দিকে যাব। এই হলো শঙ্করপুর বিচ। বিচের ভিউ তো সব একই রকম, এখানকার বিচও একদম কংক্রিটের, তাই এখানকার ভিউ ভালো, তা অতটা সুন্দর যে তা নয়। ওপেন বিচ নেই এখানে, এখানটায় তো দেখছি না, এখন ওই দিকটায় আছে কিনা জানি না। শঙ্করপুর বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এখান থেকে যাব তাজপুর, তারপর মন্দারমণি যাব। এখন শঙ্করপুর থেকে তাজপুরের দিকে যাচ্ছি। তাজপুর এখান থেকে 5 কিলোমিটার। বৃষ্টি পড়ছে, খুব জোরে নয়। ও মন্দারমণি এই রাস্তাতেই পড়বে। আবার শুরু হয়ে গেল বিচ। এই বিচের ধার দিয়ে যেতে হবে। বৃষ্টিও পড়ছে, রেনকোট বোধহয় পরতে হবে। সরু রাস্তা, কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে। এই সরু রাস্তা দিয়ে এত পরিমাণ গাড়ি যাচ্ছে, সে আর কি বলবো। বৃষ্টি ভালোই পড়ছে, সামনে কোথাও দাঁড়াতে হবে, রেনকোট পরতে হবে। দাঁড়ানোর মতন জায়গাই তো দেখছি না। এই যে এই জায়গায় গলিটা দিয়ে নেমে গিয়ে রেনকোট পরে নিই, চল। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. রেনকোট পরে নিয়েছি, এবার চলো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে কি হবে, এখানকার ভিউ দেখো, বিচের ধার দিয়ে রাস্তা। ওয়াও, হোয়াট এ নাইস ভিউ। দেখো ঢেউ এত বেশি, জলগুলো একদম ছিটকে রাস্তার উপরে চলে আসছে। মাঝে মধ্যে তো ভিজেই যাচ্ছি, এত জোরে ঢেউ দিচ্ছে। এইরকম জায়গায় তো চাইছিলাম যে একদম বিচের ধার দিয়ে রাস্তা হবে, আর সেখান দিয়ে বাইক নিয়ে যাব। সেই রকম রাস্তাই পেয়ে গেছি। ওয়াও, হোয়াট এ নাইস ভিউ। এখন মোস্ট প্রবলি জোয়ারের সময়, সেই জন্য ঢেউটা আরও অনেক বেশি, সেই জন্য রাস্তার উপরে উঠে আসছে, আর দেখতেও দারুণ লাগছে। দীঘা এলে এই জায়গায় আসতেই হবে, না হলে অনেক কিছু মিস হয়ে যাবে। এইরকম বাইক নিয়ে এই বিচের ধার দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স সে আর কি বলবো, যে যায় সেই বুঝতে পারবে। এই তাজপুর চলে এসেছি, বাইক একেবারে বিচের কাছে নিয়ে আসা যাচ্ছে। আর এই দেখো তাজপুরের স্পেশালিটি, এই ঝাউ গাছের কালো রঙের এই গোড়াগুলো। এই যে এইরকম সব কালো কালো এই যে গাছের গুড়িগুলো রয়েছে, এই যে গাছের গুড়িগুলো, এইগুলো এখানকার স্পেশালিটি। এই লাল বালির মধ্যে এইগুলো রয়েছে। এখানে ছোট ছোট কাঁকড়া রয়েছে, অনেক কাঁকড়াগুলো দেখবো কোথায় আছে নাকি। এখানে কাঁকড়া আছে, জানিস তো, আজ দেখে যায় কাঁকড়া আছে, কাঁকড়া। এই গাছগুলোর রুট মাটিতেই পোতা আছে এখনো। সমুদ্রের জলে সবকিছু ধুয়ে গেছে, আর গোড়াগুলো রয়ে গেছে। এই গাছগুলো এখনো মাটিতেই রয়েছে। এই তাজপুর বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব মন্দারমণি। এখানে খানিকটা চড়াই রয়েছে। এ আর এমন কি চড়াই, এর থেকে তো কত চড়াই পাহাড়ে গিয়ে চড়তে হয়েছে। কদিন আগেই অরুণাচল প্রদেশ গিয়েছিলাম, সেখানে তো এর থেকে কত চড়াই রয়েছে। তা সেই অরুণাচল প্রদেশের ভিডিও উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। এখন যাব মন্দারমণি। এখান থেকে মন্দারমণি 15 কিলোমিটার, দ্যাট ইজ লাস্ট ডেস্টিনেশন। ওখান থেকে কাঁথি হয়ে বাড়ি চলে যাব। তা এখান থেকে মন্দারমণি যাওয়ার ক্ষেত্রে রাস্তার পাশে প্রচুর হোটেল, রিসর্ট, হোমস্টে রয়েছে। দীঘা যাওয়ার ক্ষেত্রে এখানেও স্টে করা যায়। শুধু তাই নয়,
খুব সাজানো গোছানো প্লাস নিরিবিলি। মন্দারমণি দীঘার প্যারালালেই তৈরি হচ্ছে, আস্তে আস্তে সেজে উঠছে। মন্দারমণি 10 কিলোমিটার, চালখোলা 17 কিলোমিটার। ওই চালখোলা হয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। মন্দারমণি একটা আলাদা পার্ট। এই যে ব্রিজটা, এটা দীঘা আর মন্দারমণিকে কানেক্ট করছে। দেখো ব্রিজটাও খুব সুন্দর। এই দেখো এখান দিয়ে প্রচুর হোটেল রয়েছে। দীঘার ওই ঘিঞ্জি এলাকা এখানে নেই, গ্রাম্য এলাকার মধ্যে এত বড় বড় হোটেল। দীঘার থেকে এই মন্দারমণির পরিবেশেই বেশ ভালো। আমার তো মনে হয় দীঘা না গিয়ে এই মন্দারমণি এলেই বেশি ভালো লাগবে। মন্দারমণি বিচে চলে এসেছি। দিস ইজ মন্দারমণি। এখানের লোকজন দীঘার থেকে অনেক কম। পার্কিং কোথায়? পার্কিংয়ের লোকজনও তো দেখছি না। এখানে এই যে পার্কিং পেয়ে গেছি, এখানেই বাইক রাখবো, এখানেই একেবারে দুপুরের খাবার খেয়ে নেব। তা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে উপরের আই বাটন থেকে লাইক ও সাবস্ক্রাইব করো, বিকজ ইউর সাপোর্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি। দিস ইজ মন্দারমণি বিচ। এটা ওপেন বিচ, দীঘার বিচের থেকে অনেক বেশি পরিষ্কার। রেস্কিউয়ের জন্য দেখো বোট জ্যাকেট নিয়ে সব রেডি হয়ে আছে। ওয়াও, হোয়াট এ নাইস ভিউ। আমরা এখন এই মন্দারমণিতে আছি। মন্দারমণি থেকে বাড়ি যাব। দীঘা ঘোরা হয়ে গেল, এখানে লাঞ্চ করব। 1:30 বাজে এখন। ভাই বল, দীঘা কেমন ঘুরলি? কিন্তু একটাই প্রবলেম, বিচগুলোতে লোক বেশি। তো সে তো লোক থাকবে, স্বাভাবিক, ওরাও ঘুরতে এসছে। পাহাড় সব থেকে বেস্ট জায়গা। তাই এই মন্দারমণি জায়গাটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এই জায়গাটা এই ভালো। জায়গায় অতটা মানে একদম অতটা যে ভিড় ঘিঞ্জি নেই। যে সেটা না। হ্যাঁ, হ্যাঁ। তাও একটু দীঘাতে যেমন একদম লোক ঠিক চলে করছে, যায়, এখানে সেটা নেই, এখানে একটু কম সেইটা আছে, না। একটু কম, হ্যাঁ, চুপচাপ হয়ে যায়। চুপচাপ আছে। আর জায়গার ক্লিয়ারিটিও হচ্ছে ভালো, ভালো। ভালো। আর আসার সময় যে রাস্তাটা দিয়ে আসলাম, ওই রাস্তাটাও ওই রাস্তাটা বেশ দারুণ সুন্দর রাস্তা। আর হোটেলগুলো একদম পুরো মানে ঝাঁচাচ্ছে, কোনো মানে গ্যাদারিং কিছু নেই। দীঘার থেকে আমার মনে হয় এই মন্দারমণিটাই হচ্ছে গিয়ে বেস্ট। দীঘা ছেড়ে যদি বাইরের দিকে আমাদের যারা তাজপুর বললা, হ্যাঁ। তারপরে মন্দারমণি, ওই জায়গায় এইসব হোটেল, এই সাইডে হোটেল নিলে আমি বলবো বেস্ট জায়গা। একটা নিরিবিলি জায়গা, চুপচাপ জায়গা, মানে একটা আনন্দ ফিল, একটা আলাদা ফিল। মন্দারমণিটা অনেক অনেক ভালো। দীঘা থেকে পুরো ফিলটা তোমরা নিতে পারবা। মন্দারমণিতে একটা হোটেলে বসে খাচ্ছি, এমনি সিম্পল খাবার। এই ভাত, ডাল, তারপর ডিম ভাজা আর মাছ দিয়েছে। রেট বেশি যে তা নয়, মোটামুটি সিম্পলের মধ্যেই ঠিক আছে। এই হচ্ছে গিয়ে লাঞ্চ আমাদের খাওয়া হয়ে গেছে। এই মন্দারমণি বেস্ট। শেষবেলায় এত সুন্দর জায়গাটা। আর এই খেলামও একদম এই বিচের ধারে বসে। এই দেখো এই বিচের ধারে এই যে হোটেলটা, এই হোটেলটায় বসে খেলাম। খাবার দাবারও বেশ ভালোই, একদম ঘরোয়া রান্না বান্না। এখান থেকে কাথি 25 কিলোমিটার, ওটা দিয়ে একদম সোজা কোনা এক্সপ্রেস হয়ে দিল্লি রোড ধরবো, দিয়ে আমরা একদম বাড়ি চলে যাব। এই মন্দারমণি থেকে বেরোচ্ছি এখন সোজা কাথি, কাথি থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে ডানকুনি, ডানকুনি থেকে সোজা একদম বাড়ি।